অভিনন্দন, শুভেচ্ছা আরেকটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে পৃথিবীর উৎপত্তি বিষয়ে জোয়ারি তত্ত্ব বা টাইডাল হাইপোথেসিস। হ্যাঁ, তো এই পৃথিবীর উৎপত্তি বিষয়ে একটা অন্যতম তত্ত্ব হচ্ছে জোয়ারি তত্ত্ব। সৌরজগতের বিভিন্ন গ্রহের উৎপত্তির বিষয়ে বিখ্যাত ব্রিটিশ বিজ্ঞানী জেমস জিন্স এবং হ্যারল্ড জেফ্রি 1918 ও 1919 খ্রিস্টাব্দে যে তথ্যটি প্রদান করেন তা জোয়ারি তত্ত্ব নামে পরিচিত। এবং পৃথিবী সৃষ্টির পূর্বে, তাদের মতে পৃথিবী সৃষ্টির পূর্বে সূর্য ছিল এক বিশাল আকৃতির নক্ষত্র। কি ছিল? এই পৃথিবী সৃষ্টির পূর্বে সূর্য ছিল একটা বিশাল আকৃতির নক্ষত্র। এই তথ্যটি বা জোয়ারি তথ্যটি চেম্বারলিন, আমরা এর আগে আলোচনা করেছি, চেম্বারলিন ও মুল্টনের যে গ্রহকণা মতবাদ আছে সেই মতবাদের সমন্বয়ে গঠিত এই মতবাদটি। সমন্বয়ে 1918 সালে জিন্স এবং জেফ্রি পৃথিবী ও সৌরজগতের উৎপত্তির তথ্য দিয়েছিলেন এই জোয়ারি তত্ত্বে। তো এই জোয়ারি তথ্যে বা তথ্য মূল বিষয়গুলো কি বা মূল কথা কি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো জিন্স এবং জেফ্রির মতে সুদূর অতীতে কোটি কোটি বছর আগে এই বিশাল মহাকাশে সূর্য অপেক্ষা অনেক গুণ বড় এক বিশাল নক্ষত্র এক সময় সূর্যের খুব কাছে এসে গিয়েছিল। সূর্যের চেয়ে কয়েক গুণ বড় এক বিশাল নক্ষত্র সূর্যের কাছে এসেছিল। তারপরে কি হয়? এই নক্ষত্রের যে মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে সূর্যের যে গ্যাসীয় দেহ আছে ফুলে ওঠে। এর চাপে কি হয়? ফুলে ওঠে। এই বিশাল আকৃতির নক্ষত্রের চাপে সূর্যের যে দেহ, যে গ্যাসীয় অবস্থাটা আছে সেটা কি ফুলে ওঠে। যেমন পৃথিবীতে জোয়ারের সময় জলভাগ ফুলে ওঠে। আমরা জানি জোয়ারের সময় কি হয়, পৃথিবীর জলপৃষ্ঠ কি হয়? ফুলে ওঠে, সেভাবে স্ফীত হয়। তো কালক্রমে বা আস্তে আস্তে এটা আমরা দেখি যে এই ফুলে ওঠা অংশটি সূর্য থেকে বিচ্ছিন্ন হয় পরবর্তীকাল। অতিরিক্ত যে ফুলে ওঠে সেই ফুলে ওঠা অংশটি সূর্য থেকে বিচ্ছিন্ন হয়। পরবর্তীকালে দেখা যায় এই বিচ্ছিন্ন অংশটি একটি লম্বা বা ফিতা বা অনেকটা পটল আকৃতির নাশপাতি শেপের মতো বাইরের এসে ক্রমশ লম্বা হতে থাকে। মানে একটা অংশ ওই ফুলে ওঠার একটা অংশ কি বাইরে বের হয়ে এসে আস্তে আস্তে কি লম্বা হতে থাকে। এবং পরবর্তীকালে দেখা যায় যে সূর্যের চারিদিকে ঘুরতে শুরু করে এই অংশটি। এটা কি হয়? ঘুরতে শুরু করে। এই যে বিচ্ছিন্ন হওয়া অংশটি বা ফুলে ওঠা অংশটি সূর্য থেকে যে বের হয়ে আসে, বের হয়ে এসে আস্তে আস্তে এটা লম্বা হয়ে যায় এবং এটা সূর্যের চারিদিকে ঘুরতে থাকে। বোঝা গেল? পরবর্তীকালে দেখা যায় এই যে লম্বা পটলের মতো অংশটি ক্রমশ শীতল হতে থাকে এবং যত শীতল হয় এবং শীতল হয়ে আস্তে আস্তে সংকুচিত হয় এবং ভেঙে যেতে থাকে। এই লম্বা অংশটি আস্তে আস্তে ভেঙে যেতে থাকে, টুকরো হয়। এই টুকরো অংশ থেকে
বিভিন্ন গ্রহের জন্ম নেয়। কি হয়? বিভিন্ন গ্রহের জন্ম হয়। পরবর্তীকালে দেখা যায় এই যে গ্রহগুলোর যেসব গ্রহগুলো সৃষ্টি হয়, এই গ্রহগুলি সূর্যকে কেন্দ্র করে নিজ কক্ষপথে প্রদক্ষিণ করে। এই যে গ্রহগুলো সৃষ্টি হইল, এই বিশাল অংশটা থেকে, লম্বা অংশটা থেকে, সেগুলো কি হয়? সূর্যকে কেন্দ্র করে নিজ নিজ কক্ষপথে প্রদক্ষিণ করতে থাকে। এবং ঠিক অনুরূপভাবে গ্রহগুলোকে কেন্দ্র করে আবার কতগুলো উপগ্রহ তাদের চারিদিকে পরিক্রমা করতে শুরু করে। এইভাবে বিভিন্ন গ্রহ এবং উপগ্রহের সৃষ্টি হয় এই জিন্স ও জেফ্রিজের মতে। এটাই ছিল জিন্স ও জেফ্রিজের টাইডাল হাইপোথিসিস, মতবাদ বা জোয়ারি তত্ত্ব। তো আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তীকালে এই তথ্যের আমি সমালোচনাগুলো নিয়ে আলোচনা করব।